প্রফেসর ওজান চৌধুরী লিখেছেন বন্যা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 16। মৌ গুটি গুটি পায়ে বাগানের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা জোরালো শক্ত হাত এসে আচমকা তার হাতটা আঁকড়ে ধরল। মৌ ছাটকা মেরে ঘাড় পাকিয়ে তাকাতেই দেখতে পেল রুহানকে। রুহানকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে মৌয়ের মুখের সমস্ত রং পাল্টে গেল। সে তীব্র ঘৃণা আর বিরক্তিতে এক ঝামটা দিয়ে রুহানের হাতটা নিজের গা থেকে সরিয়ে দিল। মৌয়ের এই রুদ্ধ আচরণ দেখে রুহান কিন্তু বিন্দুমাত্র ঘাবড়ালো না, বরং সে একটা অদ্ভুত শান্ত ও তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের সেই ফুলের দিকে। তার মনের ভিতরে সেই ছোট্ট ফুলটি আজ অনেক বড় হয়ে গিয়েছে, ঠিক যতটা বড় হলে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্য সবার সাথে আলাদা দেখা যায়। সে আজ এতটাই মোহনীয় হয়ে উঠেছে। তবে মেয়েটার চোখে সেই রক্তিম ও জ্বলন্ত দৃষ্টি দেখে মুহূর্তের মধ্যেই রোহান নিজের মাথাটা নিচু করে নিল। ঠিক তখনই যেন আকাশ ভেঙে একটা প্রলয়ঙ্কারী গর্জন ভেসে এলো। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। আষাঢ় আর শ্রাবণ, এই দুই বর্ষা ঋতুর মাস অন্য সব মাসের তুলনায় বড্ড খামখেয়ালি। কখন যে অবসানপুরে মুষলধারে বৃষ্টি নামবে আর কখন তপ্ত রোদ উঠবে তা বোঝা সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। এখন ঠিক তেমনই একটা হচ্ছে। আকাশ কালো করে মেঘের ঘন ঘন ডাক শুরু হয়ে গিয়েছে, আর চারিদিকে গাছপালার উত্তাল বাতাসে পাগলপাড়া হয়ে দোলা দিয়ে উঠেছে। ঝড়ের সেই মাতাল হাওয়াকে সাক্ষী রেখে রোহান আবারও চোখ তুলে মৌয়ের দিকে তাকালো। তার কণ্ঠে এক তীব্র বুকফাটা অসহায়ত্ব ফুটে নিচু স্বরে জিজ্ঞেস করলো, একটু ভালোবাসবি ফুল? রোহানের এই কাতর আর আর্ত কণ্ঠস্বর শুনে মৌ নিজের ভেতরে উপচে পড়া রাগটাকে কোনোমতো কিছুতে নিয়ন্ত্রণে আনলো। মৌকে চুপ থাকতে দেখে রোহান আবারও বাকল হয়ে বলে উঠল, ফুল কথা বলিস না কেন? একটু ভালোবাসবি আমায়? সত্যি করে বলছি, তোকে ছাড়া আমার এই জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে। ভালো লাগে না কিছু, চারিপাশে সব কিছু তেমন দম বন্ধ করা জেলের মতো লাগে আমার। তুই শুধু একবার আমার হয়ে যা না ফুল, তোকে আমি পৃথিবীর বুকে উজাড় করে ভালোবেসে দেব। কখনো কোনোদিন একটা অভিযোগ করার সুযোগও তোকে দেব না। এই এতিম ছেলেটাকে তোর ভালোবাসার একটুখানি ভিক্ষা দে না প্লিজ। মৌ আর সহ্য করতে না পেরে কড়া গলায় বলে উঠল, রোহান ভাইয়া, আল্লাহর দোহাই লাগে, এবার অন্তত থামো প্লিজ। কেন দিনের পর দিন এমন পাগলামি করছো তুমি? রোহান একটা তপ্ত দীর্ঘশ্বাস পেলে আনমনে মৌয়ের দিকে তাকিয়ে আওড়ালো, তুই তো আমার না, তবুও কেন তোর জন্য এত মায়া হয়? তুই তো আমার হবি না, তাহলে কেন এই হৃদয় তোকে পাওয়ার জন্য ছটফট করে? তার এই প্রশ্নের পিঠে মৌ প্রথমে কোনো উত্তর খুঁজে পেল না। চারিপাশে গাছের পাতার খসখসানি আর মেঘের গর্জনের মাঝে কিছুক্ষণ নিস্তব্ধতা বিচার করল। রোহান আবার অধৈর্য হয়ে বলে উঠল, কি হলো ফুল, উত্তর দে। যখন তুই আমার হবি না, তাহলে কেন আমার বুকে ভালোবাসা জন্ম দিলি? কেন হৃদয় বুঝে না তুই সত্যি সত্যি অন্য কারো? বল আমায়। ঠিক তখনই মৌ মৃদুস্বরে বলতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বোঝার চেষ্টা করবি ভাইয়া, এটা কোনোদিনও সম্ভব না। আমি আমার প্রফেসর সাহেবকে ছেড়ে তোমার সাথে নতুন করে ঘর বাঁধতে পারবো না। পারবো না আমি তোমার হাত ধরতে, আমি শুধু তারই। মৌয়ের মুখ থেকে ওজানের নামটা শোনা মাত্রই রোহানের ভেতরে সুপ্ত শয়তানটা যেন এক লম্বায় জেগে উঠল। সে একটা হিংস্র ঝাটকায় মৌয়ের দুই কাঁধ শক্ত করে চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, কেন পারবি না? বল আমায়, কেন পারবি না? কিসের অভাব আছে আমার মাঝে? আমি তো ওজানের থেকেও কোনো অংশে কম নেই। সব দিক দিয়ে আমি ওকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখি। তবুও কেন তুই বারবার এভাবে আমাকে ফিরিয়ে দিচ্ছিস? কেন আমাকে গ্রহণ করছিস না? কথাটা শেষ হতে না হতেই এক থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। মৌ নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে রোহানের গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাগে মৌয়ের ফর্সা মুখটা মুহূর্তে লাল টকটকে হয়ে উঠল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল এক প্রলয়নকারী রূপ। সে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে রোহানের সাথে কলারটা নিচে দুই মুঠে শক্ত করে চেপে ধরে এক বাঘিনীর মতো গর্জন করে উঠল, কারণ তোমাকে আমার বিন্দুমাত্র ভালো লাগে না রোহান ভাইয়া। তোমাকে আমি চিরকালের শুধু নিজের বড় ভাই ভেবে সম্মান করে এসেছি। আর সবচেয়ে বড় কথা, তুমি একজন অত্যন্ত নোংরা ও খারাপ পুরুষ। তুমি মোটেও ভালো মানুষটাও আর তুমি আর না, তুমি আমার যোগ্য। মৌয়ের মুখে নিজের এমন কুৎসিত রূপের বর্ণনা শুনে রোহান পুরো স্তব্ধ হয়ে গেল। সে অসহায় ও বিভ্রান্ত স্বরে শুধালো, তো তুই তুই কি বলতে চাচ্ছিস ফুল? ঠিক তখনই আকাশের একটা তীব্র বজ্রপাতের আলোয় সাথে সাথে মৌয়ের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। আজ থেকে ঠিক 7 বছর আগের কথা মনে পড়ে তোমার? তুমি তখন ইউএসএ গিয়েছিলে, আর সেখানে যাওয়ার কিছুদিন পরই নাকি কেউ একজন তোমার ভিসা আর পাসপোর্ট চুরি করেছিল। সে শুধু তোমার ভিসা চুরি করেই ক্ষান্ত হয়নি, ভাইয়া তোমার নাম, পাসপোর্ট নাম্বার এবং সমস্ত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আমেরিকার একজন নামকরা ব্যাংকে ফেক অ্যাকাউন্ট খোলে এবং লাখ লাখ ডলারের ক্রেডিট কার্ড জালিয়াতি করে। আর সেই জালিয়াতির অপরাধে ওখানকার পুলিশ তোমাকে গ্রেপ্তার করে এবং মার্কিন আইন অনুযায়ী তোমাকে পুরো 5 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, কারাগার থেকে বের হওয়ার পর বাকি মাত্র 2 বছর তুমি আমেরিকার মাটিতে এখন কি আলাদিনের চেরাক হাতে পেয়ে গেলে যে তুমি রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছো? একটু
বুঝিয়ে বলবে আমায়? সেখানে কত বড় সৎ ও ভালো কাজ ছিল, যা করে একটা সদ্য জেলখাটা আসামি 2 বছরে কোটিপতি হয়ে দেশে ফিরে। আমি যদি সাপোজ ধরেও নিই যে তুমি মাসে 2 লাখ টাকাও লিগাল ইনকাম করতে, সেই হিসেবে 2 বছরে তোমার সর্বোচ্চ 48 লাখ টাকা হওয়ার কথা। তুমি তোমার অ্যাকাউন্টে তো এখন কোটি কোটি টাকা। বলো আমায়, কিভাবে হলে তুমি এত টাকার মালিক? মৌয়ের মুখ থেকে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার ও গোপন অধ্যায়ের নিখুঁত বিবরণ শুনে রোহান যেন জীবন্ত এক পাথরের মূর্তিতে পরিণত হলো। তার পায়ের তলার মাটি যেন মুহূর্তেই সরে গেল। সে নিজের স্বাভাবিক ভাব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে কাপা গলায় জিজ্ঞেস করলো, ফুল ফুল তুই এসব আজেবাজে কথা কিভাবে জানলি? মৌ এবার তাচ্ছিল্য অট্টহাসিতে মেতে উঠল। অতঃপর রোহানের কলারটা এক ঝাটকায় ছেড়ে দিয়ে তার চোখের দিকে চেয়ে অত্যন্ত চিবিয়ে চিবিয়ে বলল, আজ থেকে ঠিক 2 বছর আগের কথা। আমি যখন নিজের রুমে বসে ফেসবুক স্ক্রল করছিলাম, তখন হুট করেই আমার টাইম লাইনে পুরো 2 বছর আগের একটা ইন্টারন্যাশনাল ক্রাইম নিউজ ভেসে আসে। যেহেতু আমি সবসময় ইন্টারনেটে আমার প্রফেসর সাহেবকে নিয়ে এবং ওনার পোস্টিং সিটি নিউ ইয়র্ক নিয়ে বেশি মাতামাতি বা সার্চ করতাম, হয়তো সেই অ্যালগরিদমের কারণেই আমেরিকার ওই জালিয়াতি নিউজটা হুট করে আমার ওয়ালে এসে পড়েছিল। হ্যাঁ, সেখানে সেই ক্রাইম নিউজটা আমি তোমার একটা অবছা অবছা ছবি স্পষ্ট দেখেছি, আর সেটা দেখে তোমার চিনতে পেরেছিলাম। আমি কিন্তু কাউকে বলিনি। এবার বলো, কিভাবে কোটি কোটি টাকা করা পসিবল? মৌয়ের মুখ থেকে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার সত্যটি শোনার পর রোহানের মুখ দিয়ে আর কোনো কথা সরল না। তার সমস্ত যুক্তি যেন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এই নিষ্ঠুর রূপ দেখে মৌয়ের চোখে সেই প্রলয়নকারী হিংস্রতা কিছুটা স্মৃতিত হলো। সে এক অদ্ভুত শান্ত ও কোমল গলায় বলল, রোহান ভাইয়া অতীতে যাই হোক, আমি চাই না তুমি যে খারাপ কাজই করেছো সেটা সবার সামনে এক্সপোজ হোক। আমি এখনও তোমাকে ভাই হিসেবে সম্মান করি। সো প্লিজ তুমি নিজের জন্য নতুন কাউকে খুঁজে নাও এবং নতুন করে সুন্দর একটা জীবন শুরু করো। একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করে ঘরে তুলো। রোহান শূন্য দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক বুকফাটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ভারী ও ভাঙা গলায় আওড়ালো, ফুল, কখনো শুনেছিস প্রাণভোমরা ছাড়া বেঁচে থাকা সম্ভব? কখনো শুনেছিস এক নারীতে আসক্ত হলে দ্বিতীয় কোনো নারীর সাথে সংসার বাঁধা যায়? কখনো শুনেছিস নিজের ভালোবাসাকে জীবন্ত কবর দিয়ে অন্য কাউকে আপন করে নেওয়া যায়? কথাটা শেষ হতে না হতেই আকাশ থেকে চমচম করে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে দিল। শ্রাবণের সেই তীব্র বর্ষণ থেকে নিজেকে বাঁচাতে মৌ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তড়ি করে ছাট এড়াতে বাড়ির ভেতরের দিকে দৌড়ে চলে গেল। কিন্তু রোহান সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক সেখানেই একইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার যাওয়ার সময় একবারের জন্য পেছন ফিরে তার দিকে ফিরে তাকালো না। রোহান সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে মৌয়ের চলে যাওয়ার পথের দিকে চেয়ে আনমনের সুরে ফিসফিসিয়ে বলে উঠল, অথচ তুই কোনো কানে জানতে পারবি না তোকে নিজের করে পাওয়ার জন্য কত নারীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমি। চারিপাশে তখন মেঘের ডাক আর বিদ্যুতের চমকানি আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আলোর সেই তীব্র ঝলকানিতে চারিদিকে অন্ধকার হয়ে উঠেছে। রোহানের আর সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা রইল না। তার বুকের ভিতরে এক অসহ্য তীব্র যন্ত্রণা মজুর দিয়ে উঠল। এই বুকে চলতে থাকা দহনের অগ্নি নিভানোর কোনো একটা রাস্তা তার জানা নেই। ঠিক এই অসহায় মুহূর্তে তার নিজের মৃত মা বাবার কথা ভীষণ মনে পড়ে গেল। চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে সে ধূপধাপ পা ফেলে তালুকদার বাড়িতে থেকে এক প্রকার উন্মাদের মতো বেরিয়ে গেল। তার একমাত্র গন্তব্য গ্রামের এক কোণে পড়ে থাকা তার মা বাবার কবরস্থান। কিছুক্ষণ পর তীব্র ঝড় বৃষ্টির মাঝে রোহান তার কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছে গেল। সেখানে পৌঁছানো মাত্রই সে যেন তার শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু হারিয়ে ফেলল। আচমকা নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে সে ধপাস করে ভেজা মাটিতে গুটিয়ে পড়ল। শ্রাবণের কদমুক্ত পানিতে তার পোশাক ও সুঠাম শরীর মাখামাখি হয়ে গেল, কিন্তু সেসবে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে পাগলের মতো দু হাতে নিজের মায়ের ভেজা কবরের মাটি জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু চারিপাশে এই প্রলয়ঙ্কারী ঝড় আর বৃষ্টির শব্দের নিচে তার সেই গগনবিদারী চিৎকারের শব্দটুকু ঢাকা পড়ে গেল। কোনো জীবিত মানুষ তার ভেতরে এই চরম হাহাকার দেখতে পেল না। মাগো, ও মা, তোমরা কেন চলে গেলে আমায় ছেড়ে? তোমাদের সাথে আমাকেও নিয়ে গেলে কি হতো? তোমাদের ছেলে একদম ভালো নেই মা। আমি বেঁচে থেকেও চিন্তা লাশ হয়ে আছি। কেউ ভালোবাসে না এই এতিম ছেলেটাকে। আমাকে তোমাদের কাছে নিয়ে যাও না মা। আমি এই স্বার্থপর দুনিয়ায় আর থাকতে চাই না। রোহানের এই বুক ফাটা আর্তনাতে খোলা আকাশের বুকে তীব্র প্রতিধ্বনিত হতে লাগলো। সে কবরের ভেজা কাদা মাটিতে নিজের মুখটা ঘষতে ঘষতে আবারও তীব্র অপেক্ষার সুরে বলে উঠল, মা, ও মা, ফিরে আসো না গো মা, একটা বারের জন্য। তোমার ছেলেকে বুকে সত্যি খুব কষ্ট হচ্ছে মা, প্লিজ ফিরে এসো। জানো মা, তোমার এই আদরের ছেলেটা আর আগের মতো নেই। সে এখন মন খুলে হাসতে পর্যন্ত ভুলে গিয়েছে। এখন তীব্র কষ্ট পেলেও কারো কোলে মাথা রেখে একটু শান্তিতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সুযোগও পায় না।
কেউ এই দুনিয়ায় আমায় খুঁজে নেয় না মা। বাহিরের সব মানুষ ভাবে রোহান খুব সুখী, কত বিত্তশালী, কত ভালো মানুষ আছে সে। অথচ আমার ভিতরে সেই নরক যন্ত্রণা কেউ দেখে না। কেউ ওপাশ থেকে এসে মাথায় হাত বুলিয়ে বলে না, কষ্ট পাস না বাবা, সব ঠিক হয়ে যাবে। জানো মা, বাবা সেই ফুল আর আমার নেই। সে আজ অন্য কারো বিবাহিত স্ত্রী হয়ে গিয়েছে। আমার ফুল আর আমাকে চায় না মা। সে আজ অন্য কারো পুরুষের বুকে মাথা গুঁজে নিজের জীবনে পরম শান্তি খুঁজে নেয়, অথচ আমাকে এই দহনের আগুনে প্রতিটা পল পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বলতে বলতে হঠাৎ করে রোহানের শরীরটা একদম নিস্তেজ হয়ে এলো। বৃষ্টির তীব্র ঠান্ডায় আর মনের ভেতরের উপচে পড়া যন্ত্রণায়, ক্লান্তির লম্হায় তার কথা বলার শেষ শক্তিটুকুও কেড়ে নিল। সে মায়ের কবরের ভেজা মাটিটুকুতে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে একদম চুপ করে পড়ে রইল। চারিপাশে তখন শুধু ঝুমঝুম বৃষ্টির পরত পড়তে লাগলো। রুমের খোলা জানালার পাশে নিথর হয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল মৌ। আজ তার মনটা বড্ড ভারী। একদিকে রোহানকে দেওয়া কঠোর আঘাত ও তার চোখে হাহাকার, আর অন্যদিকে আগামীকাল এই গ্রাম ছেড়ে ইটকাঠের শহর ঢাকায় ফিরতে হবে। সে চেয়েছিল গ্রামের এই শান্ত পরিবেশে আরও কিছুদিন কাটিয়ে যেতে, কিন্তু ওজান একেবারেই রাজি নয়। তাই ওজানের কথায় অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে হয়েছে তাকে। তবে তালুকদার বাড়িতে সকলেই চেয়ে রোহানের জন্যই মৌয়ের বুকের ভিতরে কেমন যেন একটা সূক্ষ্ম অপরাধবোধ আর মায়া কাজ করেছে। মানুষটার মনেই তার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। তবে যে ভালোবাসার মানসিক শান্তি আঘাত হয়ে দাঁড়ায়, তাকে কিভাবে বা আপন করে নেওয়া যায়? মৌ সবসময় রোহানের সাথে খারাপ ও রোজ আচরণ করে, যাতে লোকটা তাকে ঘৃণা করে দূরে সরে যায়। কিন্তু বিধিবাম, সে যত দূরে ঠেলতে চায়, রোহান ততই বেশি কাছে আসার পাগলামি করে। ওজান তো রোহানের একপাক্ষিক পাগলামের কিছুই জানে না, আর মন নিজেও চায় না এইসব নিয়ে কোনো অশান্তি হোক। রোহানের জন্য তার মনে কেবল মায়া আর ভালোবাসা, ভাইয়ের প্রতি সম্মানটুকু অবশিষ্ট আছে। কিন্তু জীবনসঙ্গিনী হিসেবে তাকে ভাবা অসম্ভব। এত বুঝিয়েও যখন কাজ হলো না, তখন মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক তখনই পেছন থেকে দুটি পরিচিত শীতল হাতের আলতো স্পর্শ ময়ের কোমরে অনুভূত হলো। মুহূর্তের মধ্যেই একজোড়া চৌড়া হাত তাকে পেছন থেকে পরম ভালোবাসায় আঁকড়ে ধরল। আর কোনো পরপুরুষের ছোঁয়ায় যা ভয় ধরায়, এই একটি মানুষের স্পর্শে মৌ ততটাই নিরাপদ আর ভালোবাসার স্বর্গ খুঁজে পায়। ওজন তাকে একদম আষ্টেপৃষ্টে নিজের সাথে জড়িয়ে ধরেছে। সে মৌয়ের ঘাড়ে মুখ গুজে দিয়ে নিজের তপ্ত ঠোঁটে ছোঁয়াতেই মৌ একটা মিষ্টি শিহরণে খানিকটা কুকড়ে উঠল। তবে তাকে আরও অবাক করে দিয়ে ওজন এক নিমেষেই মৌকে নিজের তাজা কোলে তুলে নিল। অতঃপর অতি যত্নে তাকে বিছানায় আছোয়া অবস্থায় বসিয়ে দিল। ওজন এক সেকেন্ডও দেরি না করে নিজের মাথাটা মৌয়ের বুকের উপরে নামিয়ে দিল। তাকে জড়িয়ে ধরে অত্যন্ত নিচু গলায় আওড়ালো, পিচ্ছি, হাত দুটো একটু মাথার মধ্যে চালিয়ে দাও তো। মৌ বাথরুমের মতো ধীরে ধীরে আঙ্গুল চালিয়ে ওজানের ঘন চৌগুলো বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ রোম জুড়ে কেবল বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই ছিল না। হুট করে ওজান চোখ না খুলে জিজ্ঞেস করে উঠল, পিচ্ছি, তোমার গলার সেই লকেটটা কই? মৌ এক লম্হায় চমকে উঠল। রুমের শান্ত পরিবেশ যেন থমকে গেল। সে তো এই প্রশ্নটাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। লকেটটা কখন কোথায় হারিয়ে গিয়েছে সে নিজেও জানে না। মানুষটা নিজের পছন্দের জিনিস তাকে স্পেশালভাবে উপহার দিয়েছিল, আর সেটা হারিয়ে গিয়েছে শুনলে ওজান নিশ্চয়ই কষ্ট পাবে। ভয় মৌ একদম চুপ পেরে মাথা নিচু করে রইল। ওজান সবকিছু বুঝতে পেরেও উঠে বসলো এবং ময়ের ফর্সা মুখটা আলতো করে টেনে দিল। শান্ত স্বরে বলল, লকেট হারিয়েছে বলে কি কেউ এভাবে চুপ করে মাথা নিচু করে রাখে? একটা হারিয়েছে 10টা নতুন কিনে দেব। এর জন্য এত সুন্দর মুডটা অফ করবে না। আবার কিনে দেবেন? কিন্তু ওটা তো আপনি স্পেশালভাবে গিফট করেছিলেন। ওটাতে তো আপনার নামের প্রথম অক্ষরটাও খোদাই করা ছিল। মৌ একদম নিচু স্বরে অপরাধীর মতো জবাব দিল। ওজান বাঁকা হাসলো। মৌয়ের কপালের নিচে ঠোঁট ছুঁয়ে গাঢ় কণ্ঠে আওড়ালো, আবার কিনে দেব। তাছাড়া তোমার এই মাথা থেকে পা অবধি অন্য কারো দেওয়া কোনো জিনিস কি পড়ার পারমিশন এই ওজান চৌধুরী দিয়েছে? না তো। এমনকি তোমাকে পুরোপুরি নিজের করে স্পর্শও এই ওজান চৌধুরীই করেছে। এটা কি তোমার জন্য সবচেয়ে স্পেশাল গিফট নয় মিসেস চৌধুরী? বুকে লজ্জা লাল হতে দেখে ওজান মনে মনে মুচকি হাসলো। তারপর ইশারায় পাশে টি টেবিলে রাখা নিজের লেদার ওয়ালেটটা চেক করতে বলল। মৌ অবাক হয়ে ওজানের দিকে তাকিয়ে ওয়ালেটটা হাতে নিয়ে খুলল। ভেতরে ওজানের নিজের হাসি মুখের ছবির পাশে নিজের ছবি দেখতেই তার ওর ঠোঁটের কোণে পরম তৃপ্তির এক ফালি হাসি খেলে গেল। ওজান মৌয়ের আরও গা ঘেঁষে বসল। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে আওড়ালো, ভালোবাসি আপনাকে। আর আমার ভালোবাসাকে সযত্নে রাখার পুরো দায়িত্বটাও কিন্তু আমার নিজেরই। উজানের মুখ থেকে এত গাঢ় ভালোবাসার প্রকাশ শুনে মৌ ক্ষণিকের জন্য বিমোহিত হয়ে গেল। কিন্তু তখনই ওজান ইশারে ওয়ালেটের ভেতরে গোপন পকেটটার দিকে তাকাতে বলল। মৌ কৌতূহল নিয়ে পকেটটা খুলতে খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। সেখানে চকচক করেছে তার সেই হারিয়ে যাওয়া লকেটটি। আনন্দের অতিশয্যে কোনো কিছু না ভেবেই মৌ ওজানের গলায় দু হাতে জড়িয়ে ধরে
তার গায়ে তার গালে একটা চুমু বসিয়ে দিল। উজান মৃদু হাসল, আর নিজেও এমন কাণ্ডে পরক্ষণে চরম লজ্জায় লাল হয়ে গেল মৌ। তবে সেসব লজ্জায় সেদিকে সরিয়ে রেখে সে চিৎকার করে বলে উঠল, লোকেট পেয়ে গেছি প্রফেসর সাহেব, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের বেস্ট অফ দ্য বেস্ট গিফট। উজান অত্যন্ত শান্ত চোখে মৌয়ের দিকে তাকিয়ে রয়, একদম ধীর কণ্ঠে শুধালো, কোথায় পেলাম সেটা জিজ্ঞেস করবে না পিচ্ছি? মৌ পিটপিট করে উজানের শান্ত মুখের দিকে তাকালো, মাথা তুলিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করলো, কোথায় পেলেন আপনি?" ঠিক যেখানে আজ দুটো ছেলেকে নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। উজানের মুখ থেকে কথাটা শোনা মাত্রই ময়ের বুকের ভেতরটা ধক করে উঠল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। সে বনের ভিতরে অত তাড়াহুড়োই যে এক পর্যায়ে তার গলার লকেটটায় ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছিল সে খেয়ালই করেনি। বুকটা ধরপড় করে কাঁপতে লাগলো তার, কিন্তু উজানের সামনে সে কিভাবে নিজেকে সামলাবে ভেবে পেল না। ঠিক তখনই মেঘের গর্জনের মতো উজানের গম্ভীর আওয়াজ তার কানে বিঁধল, মার্ডারটা করেছে ওই জানোয়ার দুটোকে। বউ থমকে গেল। সে ভয়ে ফ্যাকাশে চোখে উজানের দিকে এক পলক তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল। এই মানুষটার তীক্ষ্ণ চোখের দিকে যে মিথ্যা বলার সাহস বা ক্ষমতা কোনোটাই নেই তার। তাই তো মাথা নিচু করে কাপা গলায় আত্মরক্ষার চেষ্টা করলো। আমি আমি কেন ওদের পাচার করতে যাব? তাছাড়া আমি তো সামান্য একটা মেয়ে। একটা মেয়ে হয়ে কিভাবে দুটো ছেলেকে ওভাবে মেরে ফেলা সম্ভব বলুন? দ্যাটস গুড যুক্তি, মিসেস চৌধুরী। উজানের ঠোঁটের কোণে এক রহস্যময় ও হিংস্র হাসি ঝুলিয়ে আরেকটু ঘনিষ্ঠতা বাড়িয়ে বসল। তবে আপনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আপনি কি জানেন, খুনি যতই চালাক হোক না কেন, অকুস্থলে সে কোনো না কোনো প্রমাণ রেখে আসে। আর আপনি তো কেবল এক ইমোশনাল নবাগত খুনি। মৌ অসহায় চোখে উজানের দিকে তাকালো। উজান অনামিকা আঙ্গুল দিয়ে মৌয়ের চিবুকটা ধরে মুখটা ওপরে তুলে মৃদুস্বরে বলল, আপনি হয়তো ভেবেছিলেন নদীর তীরে পানি আর কাদের সব প্রমাণ মুছে গিয়েছে, তাই না? কিন্তু শুনুন, ঘটনাস্থলে আপনার জুতোর ছাপ স্পষ্ট পাওয়া গেছে। আপনার মাথায় দুটো ছিঁড়ে যাওয়া চুল আমি সেখান থেকে তুলে এনেছি, যা ল্যাবে টেস্ট করলে হুবহু আপনার ডিএনএর সাথে মিলবে। সাব্বিরের জুতো জোড়ার সাইজও সাপ সেখানে বিদ্যমান। এমনকি আপনার দুজন এখন যেই জুতো পায়ে পরে ঘুরোচ্ছেন, সেগুলোর তলাও এখনও সেই নদীর তলার বিশেষ লালচে কাদামাটিতে লেগে আছে। এখন বলুন মিসেস চৌধুরী, পেশাদার আইনি আদালতে আপনাদের দুজনকে খুনের আসামি প্রমাণ করার জন্য এই প্রমাণ কি যথেষ্ট নয়? মৌয়ের চোখে দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। বুকে ফেটে কান্না আসার উপক্রম হলো তার। সে তো প্রতিটি পদক্ষেপে সাব্বিরের সাথে মিলে অত্যন্ত সাবধানে ফেলেছিল। 5 বছর আগে সেই ঘটনার সময়টা তো সে নিখুঁত কাজ করেছিল। তখন তো কেউ তাকে ধরতে পারেনি। তবে একটা মানুষ কিভাবে এত কম সময়ে এত সূক্ষ্মভাবে সমস্ত প্রমাণের সুতো এক জায়গায় গুটিয়ে নিয়ে এলো? আমি এসব মৌ কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন তার গলার কাছে আটকে গেল। উজান তার মুখের কথা কেড়ে নিয়ে অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে বলল, হুম, আমি একদম আমি এসব একদম ঠিক বলেছেন মিসেস চৌধুরী। কারণ আপনি গ্রামের মানুষ কিংবা পুলিশের চোখে ফাঁকি দিতে পারলেও সেই সিক্রেট সিআইডি এজেন্টের চোখে তুলে দিতে পারবেন না। অনেক বছরের অভিজ্ঞতা তো আর এমনি এমনি হয়নি, তাই না? উজানের কথা শুনে মৌ আগের চেয়েও দ্বিগুণ নয় 10 গুণ অবাক হলো। তার চোখ দুটো চড়ক কাছে ওঠার জোগাড়। উজান নিজেকে সিআইডি এজেন্ট বলেছে, কিন্তু সে তো এক বিশ্ববিদ্যালয়ের নামকরা প্রফেসর। এই সাধারণ মানুষটার ভেতরে এত বড় একটা রহস্য লুকিয়েছিল। মৌকে এভাবে হতবাক বা হা করে তাকিয়ে থাকতে দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হুট করে একটা হেঁচকা টেনে মৌকে একদম নিজের বুকের উপরে এনে ফেলল। তার ভেজা ওষ্ঠজোড়ায় মিষ্টি একটা চুমু এঁকে দিয়ে বাঁকা হাসল। ভীষণ অবাক হচ্ছেন, তাই তো? তবে অবাক হওয়ার কিছু নেই পিচ্ছি। তোমার এই হ্যান্ডসাম হাজব্যান্ড সত্যি সত্যিই একজন সিক্রেট সিআইডি অফিসার এবং একই সাথে ইউনিভার্সিটির প্রফেসর। ইচ্ছে ছিল সঠিক সময়ে এলে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের প্রাণের চেয়েও প্রিয় ওয়াইফের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখা একজন সত্যিকারের বীরপুরুষের কাজ নয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তাই সবটা সত্যি বলে ফেললাম। আর হ্যাঁ, এই বাপের বাড়িতে তোমার সাথে আসার মূল কারণটাও এই এলাকায় থেকে ইদানিং বেশ কয়েকজন মেয়ে আচমকা নিখোঁজ হয়ে যাচ্ছে। সেই কেসের তদন্তে আমার এখানে আসা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি পেয়ে গিয়েছি। বাকিটা ঢাকায় ফিরে সলভ করব। আর ঠিক এই কারণে কাল সকালে আমরা ঢাকায় ব্যাক করছি। তবে একটা কথা সত্যি বলতেই হয় মিসেস চৌধুরী, আজ উজান চৌধুরী তার বউকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করেছে। যে মেয়েটা নিজের বোনের ওপরে হওয়া অবিচারের প্রতিশোধ নিতে, বোনকে ন্যায় বিচার দিতে 4-4টে নরপিশাচকে একা হাতে খুন করেছে, নিজেকে এতটা সাহস করে তুলেছে, ছেলেদের এত ফাইটিং শিখেছে, তার জন্য তো একটা থ্যাঙ্কস। যদিও দেশের আইন অনুযায়ী সহস্তে বিচার তুলে নেওয়ার জন্য তোমার একটা বড়সড় শাস্তি পাওয়া উচিত ছিল। আমার শাস্তি পাবো? মৌ চোখ দুটো বড় বড় করে ভীতকলায় ঠোক গিলল। আপনার
তবে আপনি যদি এই প্রফেসরের একটা শর্ত মেনে নেন, তবে এই সিআইডি অফিসার আপনাকে সব কেস থেকে বেকসুর খালাস করে দেবে। মৌ ভীতু কণ্ঠে বলল, কি শর্ত?" উজান এক লম্হাই মৌয়ের কোমরটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে একদম নিচের মুখোমুখি নিয়ে এলো। মৌয়ের কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে ফু দিয়ে সরিয়ে দিল। তারপর নিজের চোখ দুটো গভীর ও তীব্র নিষাক্ত করে ফিসফিসিয়ে আওড়ালো, "সেই রাতের মতো আবারও ভয়ঙ্করভাবে আমাকে কেয়ার করতে হবে। আর যতক্ষণ না উজান চৌধুরী নিজে আপনাকে ছেড়েছে, ততক্ষণ আপনি আমার বুকের থেকে 1 ইঞ্চিও দূরে সরতে পারবেন না। বলুন ম্যাডাম, ডিল ফাইনাল?" কথাটা শোনা মাত্রই মৌয়ের মাথায় যেন রাগের পারদ চড়ে গেল। একটু আগে যে লোকটাই অপরাধীর প্রমাণের সামনে সে ভয়ে কাঁপছিল, সেই লোকটার এখন নির্লজ্জ প্রস্তাব শুনে তার ভয় মুহূর্তে উধাও হয়ে গেল। সে নিজের সমস্ত জোর দিয়ে ওজনকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুখ লাল করে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, "নষ্ট পুরুষ একটা, সরুন এখান থেকে। মুখে একটু কথা আটকায় না আপনার? জান বউজান, প্লিজ এমন করো না। আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব সামলে নেব। তবু আমাকে এভাবে দূরে ঠেলে দিও না প্লিজ লক্ষ্মীটি। একদম কাছে আসবেন না বলে দিচ্ছি।" মৌ হাত উঁচিয়ে হুঙ্কার দিল, কিন্তু তাকে শোনে কার কথা? উজান এক নিমিষেই মৌকে আবারও নিজের বলবান দুবাহুর খাঁচে শক্ত করে আবদ্ধ করে নিল। মৌ ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজান সেই এক লম্হায় সাদৃশ্য বাঁধন আলগা করে তার সাধ্যের বাহিরে। অগত্যা সে নিজের দুটি ছোট ছোট হাত দিয়ে উজানের শক্ত বুকে ধাম ধাম করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে লাগলো। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মৌ রাগের গলায় হাঁপাতে হাঁপাতে বলল, "আপনার একটু লজ্জা করে না? একজন পুরুষ মানুষ হয়ে বউয়ের হাতে মার খান। যেখানে বনের রাজা সিংহ নিজের বউয়ের হাতে মার খায়, সেখানে আমি কোথাকার হরিদাস পাল শুনি?" উজানের এই আজব আর হাস্যকর যুক্তি শুনে মৌ নিজের রাগ ধরে রাখতে পারল না। সে কিলকিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো ঘরময় যেন এক আলোয় ভরে গেল। উজান অনেকক্ষণ অপলক দৃষ্টিতে নিজের এই মিষ্টি বউয়ের হাসি মুখটার দিকে চেয়ে রইল। মৌ তার হাসি থামিয়ে হুট করে উজানের শক্ত বুকে নিজের হাতটা গুজে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। উজান অবশ্য এতে বিন্দুমাত্র অবাক হলো না। তার বউটা বরাবরই এমনটি, মুখে বলবে দূরে সরুন, আবার পরক্ষণে বিড়ালের মতো এসে বুকে মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে পড়বে। মৌ উজানের বুকে মাথা রেখে তার গভীর চোখের দিকে চেয়ে রেখে অত্যন্ত কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, "আচ্ছা, আপনাকে এখন থেকে প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলুন না কেন, আমার কাছে আপনি অলওয়েজ আমার এই খাটাস প্রফেসর সাহেব। তো প্রফেসর সাহেব, আপনি এত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইল অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই।"